সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এখন যে বিষয়টা এই টেবিল থেকে আরও কয়েকটা বিষয় তোমাদের সামনে তুলে ধরবো, সেই বিষয়গুলো হলো এটা থেকে আমরা গড়, মধ্যমা এবং প্রচুরক বের করলাম। এই অধ্যায় রিলেটেড আরও বেশ কয়েকটা পয়েন্ট রয়ে গেছে: চতুর্থক, দশমক, শতমক, কোয়ার্টার, ডেসার, পার্সেন্টাইল, শতক। কোয়ার্টারের যে আয়ের মানটা হচ্ছে 1 থেকে 1, 2, 3, 4। ডেসাইল হচ্ছে আয়ের মান 1, 2 থেকে 10টা ভাগ, 10 ভাগে। ডেসাইল দশমক। পার্সেন্টাইল হচ্ছে আয়ের মান 1, 2 থেকে 100 পর্যন্ত। এখন প্রশ্ন হলো, আমি তোমাদেরকে যে মধ্যমার সূত্রটা শিখালাম, ওই একটা সূত্র মনে রাখলেই সেখান থেকে চতুর্থকের যে কোনো প্রশ্ন করা হয়, দশমকের যে কোনো প্রশ্ন করা হয় এবং শতমকের যে কোনো প্রশ্ন করা হয়, সবগুলার প্রশ্নের জবাব দেওয়া সম্ভব। টেকনিকটা ভালো রকম লক্ষ্য করো। এটা মনে রাখবা, চতুর্থক হচ্ছে 4 ভাগ, দশমক 10 ভাগ, শতমক হচ্ছে 100 ভাগ। n এর মান হচ্ছে 4। তো আমরা একটা একটা করে আলোচনা করব। যদি এই টেবিল থেকে তোমাকে প্রশ্ন করা হয়, প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক, তৃতীয় চতুর্থক, এইভাবে যদি এই টেবিল থেকে বের করতে বলা হয়, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল যদি বের করতে বলা হয়, আমি তোমাদেরকে মধ্যমার যে সূত্র শিখালাম, মধ্যমার সূত্রের মতোই এখানে দেখবা in/4, যেহেতু চতুর্থ in/4 মাইনাস fc ডিভাইডেড বাই fn ডিভাইডেড বাই f গুণ c। তাহলে প্রায় মধ্যমার যে সূত্রটা শিখালাম, মধ্যমা দিয়া মিডিয়ান, ওখানে n/2, টোটাল নাম্বার অফ অবজারভেশনকে 2 ভাগে ভাগ করলে মাঝখানের পজিশনটাই হচ্ছে মধ্যমা। তাহলে যখন চতুর্থক বলা হবে 4 ভাগের 2 ভাগ হচ্ছে মধ্যমা, যখন দশমক বলা হবে 10 ভাগের 5 ভাগ হচ্ছে মধ্যমা, যখন 100 ভাগ বলা হবে, পার্সেন্টাইল বলা হবে, শতভাগ বলা হবে, তখন 50 ভাগ হচ্ছে মধ্যমা। মনে করো এখানে সেকেন্ড কোয়ার্টাইল বের করতে বললে দ্বিতীয় চতুর্থক বের করতে, এই টেবিল থেকে দ্বিতীয় চতুর্থক বের করা মানেই হচ্ছে in/4 আয়ের মান। যখন দ্বিতীয় চতুর্থক বলা হবে তুমি আয়ের জায়গায় 2 লিখবা, যখন তৃতীয় চতুর্থক বলা হবে আয়ের জায়গায় জাস্ট 3 লিখবা। আর কোনো পার্থক্য নেই। লক্ষ্য করলে দেখা যায়, যদি সেকেন্ড কোয়ার্টাইল বলা হয় Q2 হচ্ছে 2n/4, Q2 হচ্ছে আয়ের মান 2, 2n/4, 2 দিয়া 4 কে গুণ করলে n/2, তার মানে সেকেন্ড কোয়ার্টাইল অটোমেটিকভাবে আমাদের মধ্যমা হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা ফলো করলে এখান থেকে থার্ড কোয়ার্টাইল, তৃতীয় চতুর্থ বের করতে বলা হলে আয়ের মান 3, আয়ের মান 3, শুধু এই জায়গায় পার্থক্য বাকি আছে। আগের কথাগুলাই যোজিত গণসংখ্যা যে শ্রেণী চাওয়া হবে, তৃতীয় চতুর্থ শ্রেণীর আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা, ওই শ্রেণীর গণসংখ্যা লেন্থ রাস ইন্টারভাল। তো বিষয়টা একবারই সহজ। চতুর্থ জানতে চাওয়া হবে এই টেবিল ইউজ করি। তো সবচেয়ে বড় ব্যাপার যেটা, যখন থার্ড কোয়ার্টাইল দ্বিতীয় চতুর্থ চাওয়া হবে 3n/4, 3 তৃতীয় চতুর্থ যখন এই টেবিল থেকে চাওয়া হবে, যদি চাওয়া হয়, তখন in/4 আয়ের মান হচ্ছে 3n/4। এখন প্রশ্নটা হলো, আগে মধ্যমা শ্রেণী নির্বাচন করতে গিয়ে যে কাজটা করেছিলাম, ঠিক একইভাবে আমাদের প্রথম কাজটা হলো এখানে তৃতীয় চতুর্থ শ্রেণী নির্বাচন। প্রথম কাজটাই তৃতীয় চতুর্থ শ্রেণী, থার্ড কোয়ার্টাইল ক্লাস নির্বাচন, সিলেকশন। কীভাবে করব?
Bn/4 Bn/4 মানে হচ্ছে 3 গুণ 100 ডিভাইডেড বাই 4। তো 300 তাকে 4 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসবে 4 25 100 3 25 75। এই 75 সংখ্যাটা আমরা তালাশ করব যোজিত গণসংখ্যায়। যোজিত গণসংখ্যায় এখানেও করবে না, 90 ধরে করবে। তার মানে দ্বিতীয় চতুর্থ শ্রেণী হচ্ছে এইটা। দ্বিতীয় চতুর্থ শ্রেণী, এই শ্রেণীকে তালাশ করে পেলাম এর শ্রেণী হচ্ছে এইটা। তাহলে এলআই হচ্ছে 70, এলআই হচ্ছে 70, দ্বিতীয় চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা। তো স্বাভাবিকভাবে এই সূত্রের মধ্যে এই মানগুলো আগের মতোই ঠিক যেভাবে মধ্যমা বের করেছো এইভাবে মানগুলা বসিয়ে দিলেই হবে। এখন দশমকে যাচ্ছি। দশমকে যখন যাবা তখন তুমি এখানে ডিআই লাগবে, ডিআই। বাকি সব ঠিক আছে, এই জায়গায় পরিবর্তন হবে। মধ্যমা শ্রেণী বা মধ্যমা বের করার যে সূত্র, সেটা এই একটা সূত্রকে ব্যবহার করে তোমার চতুর্থ দশমক শতমক যত প্রশ্ন আছে সব প্রশ্নের সমাধান হচ্ছে এই একই সূত্রে গাথা। এখানে হবে 10 IN/10, যেহেতু ডেসাইল দশমক এখানে হবে IN/10। I এর মান হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। এখানে যদি ফিফথ ডিসাইল বলা হয়, পঞ্চম দশমক বের করতে বলা হয়, I এর মান 5 দিয়ে 10কে ভাগ করলে 2 হয়, তাহলে ফিফথ ডিসাইলটাই হচ্ছে আমাদের মধ্যমা। যদি প্রশ্ন করা হয় 7 ডিসাইল, সপ্তম দশমক, তো I এর মান 7, I এর মান 7। এই মানটা শ্রেণী নির্বাচনে আমরা তালাশ করবো ঠিক আগের মতোই মধ্যমা যেভাবে বের করেছিলাম। এখন সপ্তম দশমক শ্রেণী নির্বাচন। সপ্তম দশমক 7n গুণ 10 ডিভাইডেড বাই 10। তো এই রেজাল্ট আমরা দেখবো কোথায়? যোজিত গণসংখ্যায়। যোজিত গণসংখ্যায় দেখে সপ্তম দশমক শ্রেণী নির্বাচন করব। ওই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এলআই, ওই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এলআই। আর এফসি হচ্ছে ওই শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, আর এটা হচ্ছে সপ্তম দশমক শ্রেণীর গণসংখ্যা। বিষয়টা কি আছে? ঠিক একইভাবে পার্সেন্টেজে যখন যাব তখন এখানে পিআই দিলাম, এলআই প্লাস, তখন এই জায়গায় শ্রেণী নির্বাচনের জায়গাটা এই জায়গাটায় পরিবর্তন হবে IN/100। দশমক শতমক হচ্ছে 100, IN/4। এখানে তোমাকে সেকেন্ড বললে, থার্ড বললে, 50 বললে, 60 বললে, তখন আয়ের জায়গায় এই সংখ্যাটা বসাতে হবে। 75তম শতমক, 75তম 75% যদি বের করতে বলা হয়, তখন আয়ের মান হচ্ছে 75, আয়ের মান 75, আয়ের মান 75। এই যে এই রেজাল্টটা n এর মান বসাবো 100, তখন এই রেজাল্ট আমরা তালাশ করবো এই টেবিলের মধ্যে। এটা হচ্ছে আমাদের শ্রেণী নির্বাচন, মানে 75তম শতমক শ্রেণী। যে রেজাল্ট আসবে ওই শ্রেণী নির্বাচনের নিম্ন সীমা হচ্ছে এলআই। একেবারেই সহজ। আশা করি তোমরা মধ্যমা সূত্রটা ভালো রকম জানবে, ভালো রকম মুখস্থ থাকলে একে ফলো করে তোমাকে যদি চতুর্থ দিয়ে প্রশ্ন করা হয়, দশমক দিয়ে প্রশ্ন করা হয়, শতমক দিয়ে প্রশ্ন করা হয়, সবগুলো প্রশ্নের জবাব দেওয়া সম্ভব। সর্বশেষ কথা হলো, তোমরা কঠিন ভাবার কোনো অবকাশ নাই। টেবিল আকারে, শ্রেণীবদ্ধ আকারে যত প্রশ্ন দেওয়া হবে হয়তো নাম ভিন্ন হবে, কাজটা আমাদের সেম। কোনো জায়গায় এটা পরিসংখ্যানের নাম্বার দেওয়া হলো, কোনো জায়গায় বাজারে চলে যাওয়া হলো, বিভিন্ন ক্ষেত্র উদ্দীপকের মধ্যে থাকতেই পারে। ঘাবড়াবার কোনো কারণ নাই, আমাদের সূত্র জানা, একই সূত্রে গাথা। এই সূত্রগুলোকে ফলো করে নির্ভয়ে আমরা ইনশাল্লাহ এই অঙ্কের সমাধান আমরা করতে পারব। যাই হোক, শেষ বেলায় আমি আবারও কিছু মৌলিক কথা তুলে ধরি। এটা তো হচ্ছে শ্রেণীবদ্ধ আকারে সমস্যার সমাধান আমরা বুঝলাম।
বাকি কথা গাণিতিক গড় সম্পর্কে আবারও পেছনের দিকে যেতে যাচ্ছি। গাণিতিক গড় সম্পর্কে আরও কিছু বৈশিষ্ট্য জানা থাকতে হবে, জ্যামিতিক গড়েরও বৈশিষ্ট্য জানা থাকতে হবে। মধ্যমান রচনা দিয়ে ভালো রকম পড়ালেখা করবা। এই অধ্যায়ে আরও কিছু সমস্যা, যেমন গাণিতিক গড়ের সূত্র আমরা জানলাম। আমি আবার পেছনের দিকে চলে যাচ্ছি তোমাদের সুবিধার্থে। গাণিতিক গড় হচ্ছে এরিথমেটিক, মানে সামেশন অফ xi ডিভাইডেড বাই a। এটা যখন ফ্রিকোয়েন্সি থাকে সামেশন অফ fi xi ডিভাইডেড বাই ক্যাপিটাল N। অশ্রেণীর কিন্তু আনগ্রুপ ডাটা থেকে, আর গ্রুপ ডাটার অঙ্ক একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি। তো আরও কয়েকটা বৈশিষ্ট্য তুলে ধরতে হবে। এই বৈশিষ্ট্যের আলোকে হয়তো অনেক সময় প্রশ্ন করা হবে, গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, এগুলোর মধ্যে সম্পর্কগুলো, অনুপাতের সামনে সূত্রগুলো এগুলিকে প্রকাশ করে যায়। গাণিতিক গড় জ্যামিতিক গড়ের সম্পর্কটা হচ্ছে এমন। তোমাকে প্রশ্ন করা হলে এটা প্রমাণ করবে। আগে পরীক্ষায় প্রমাণ আসতো, এখন বিভিন্ন ডাটা দেওয়া থাকার পরে গাণিতিক গড় বের করে জ্যামিতিক গড় বের করার পরে রেজাল্টের উপরে আমরা এই বৈশিষ্ট্যটা ফলো করি কিনা, মানে কিনা আমরা দেখি। দ্বিতীয় দফায় আরও কয়েকটা বৈশিষ্ট্য আছে। n গুণ hn সমান gm স্কোয়ার। এই সূত্রটা ইউজ করতে হবে যখন বিভিন্ন আকার ইঙ্গিতে উদ্দীপকে আমাদেরকে প্রশ্ন করা হবে। গাণিতিক গড় দেওয়া থাকে, জ্যামিতিক গড় দেওয়া থাকে, অথবা তরঙ্গ গড় দেওয়া থাকে। তোমাদেরকে যদি বলা হয় সংখ্যা দুটি কত, সংখ্যা দুটি কত, সংখ্যা দুটি যদি a আর b হয়, তাহলে এর মান কত, b এর মান কত। সংখ্যা দুটা দেওয়া থাকলেও গাণিতিক গড় দেওয়া আছে, জ্যামিতিক গড় দেওয়া আছে। মনে করে বলে hn কত, সংখ্যা দুইটা কত। এই অঙ্কগুলা করতে গেলে আমাদেরকে এই সূত্র m গুণ hn সমান gm স্কয়ার, এই সূত্রটা ফলো করতে হবে। এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানা থাকতে হবে। খুব সহজত বাসায় মধ্যে দেখবে, মেইন বই মনোযোগ সহকারে করবে। খুব সহজ এই অঙ্কগুলো আমি বারবার তোমাদেরকে ক্লাসে করিয়েছি। তোমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে এই পড়াগুলো স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের গাণিতিক গড়ের বৈশিষ্ট্য, ধর্ম এর আলোকেও প্রশ্ন করা হয়, সেগুলো মনে আছে কিনা। যেমন গাণিতিক গড়ের কিছু বৈশিষ্ট্য ছিল, যেমন গড় থেকে বিভিন্ন বৈশিষ্ট্য। গড় থেকে সংখ্যাগুলির ব্যবধানের যোগফলটা হচ্ছে 0, এটাও তোমরা মনে রাখবা। আরও ছিল গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। এটা একটা বৈশিষ্ট্য। ক্ষুদ্রতম করতে গেলে xi - a। গড় থেকে সংখ্যাগুলির ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম, এটাও তোমাদেরকে আমি ক্লাসে পড়িয়েছি। খুব সহজ বিষয়, এগুলো স্মরণ করিয়ে দিচ্ছি। গাণিতিক গড় মূল বিন্দু এবং মাপনীর উপরে নির্ভরশীল। গাণিতিক গড় মূল বিন্দু, মাপনীর উপরে নির্ভরশীল। দুই বা ততোধিক সেটের সমন্বয়ে সেটের গাণিতিক গড় নির্ণয় করা যায়। কম্বিনেশন x বার c সমান n1 x1 বার n2 x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2। পরিসংখ্যান ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার 2 বর্ষের যদি গাণিতিক গড় একসাথে কম্বাইন বের করতে বলা হয়, যতগুলা আমাদেরকে ভাগ দেওয়া হবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সব শ্রেণীরই আমরা গাণিতিক গড় একসাথে, অনেকগুলা সেটের গাণিতিক গড় একসাথে নির্ণয় করা যায়। এই বৈশিষ্ট্যগুলো তোমরা মনে রাখবে, ভুলবে না। এর আলোকে অনেক প্রশ্ন আমাদের উদ্দীপকে থাকবে, এগুলোকে ব্যবহার করে আমরা ইনশাআল্লাহ অঙ্কগুলো করব। তো আজকের মতো আমার কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে যে মৌলিক দিক নির্দেশনা, তোমরা এগুলো ভালোমতো বোঝার চেষ্টা করবে।
এর আলোকে না ঘাবড়িয়ে খুব সাহসের সঙ্গে মনোবল নিয়ে ইনশাআল্লাহ করার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতোই আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ।